আমার এক বন্ধু আছে, অনেক নেশা পানিতে ব্যয় করে, অনেক জায়গায় মোবাইল দেখে, সিনেমা দেখে, পাবজি খেলে সময়টা ব্যয় করে ফেলে। ওই সময়টাতে কিন্তু তারা কিছু একটা শিখতে পারতো, ভালো একটা বই পড়তে পারতো। যেই টাকাতে তারা ভালো ভালো পোশাক আশাক সিগারেট কাছে স্মোক করতেছে, সেই টাকাতে একটা বই কিনতে পারতো, স্কিল রাইট। শিখতে পারতো। এই বইটা নিয়ে হুম। কথা বলতে চাই আজকে, দ্য আলমানাক অফ নাভাল রাভিকান্ত। বইটা যেহেতু লেখক অন্যজনকে, নাভাল রাভিকান্তের কথাগুলো লেখা হয়েছে এখানে। হ্যাঁ, বিভিন্ন টুইট এন্ড হচ্ছে যে পডকাস্ট এগুলা থেকে আনি পডকাস্টের একটা আলোচনাগুলো জায়গায় আর কি নিয়ে। রিসোর্স হিসাবে। হ্যাঁ। হ্যাঁ, একটা রিসোর্স হিসাবে এটাকে বানানো হয়েছে। তবে আমি মনে করি যে এই বইটা আসলে কারা পড়বে। তো আমার হুম। মনে হয় যারা আসলে ইয়াং ফাউন্ডার আছে, এন্টারপ্রেনার আছে, আর যারা আমাদের মতো ইয়াং, স্পেশালি যারা আসলে ওয়েলথ বিল্ড করতে চায় এবং পাশাপাশি ট্রু হ্যাপিনেসটা খুঁজতেছে। যে ওয়েলথ মানে যে হ্যাপিনেস তা তা কিন্তু না। তো আবার হচ্ছে যে হ্যাপিনেস মানে যে ওয়েলথ এরকম টাইপের কিছু, এটা না। এটা আর কি দুইটার সমন্বয়ে একটা স্কিল আর কি বোঝানো হয়েছে যে জিনিসগুলো আসলে হ্যাপিনেস আর স্কিল দুইটা অ্যাকোয়ার করা যায়। ইভেন ওয়েল তো আসলে অ্যাকোয়ার করা যায়, এটা লাকি কোনো জিনিস না। এন্টারপ্রেনার বা ফাউন্ডারদের জন্য ভালো, আবার যারা চেষ্টা করতেছে নলেজ ওয়ার্কার হওয়ার বা ইনফরমেশন টেকনোলজি টাইপের, তাদের জন্য খুব ভালো একটা বই। যারা আসলে পিস চায় লাইফে, এরকম একটু বলা যায়, কারণ অনেক ফিলোসফিক্যাল জিনিসপাতি আছে যে কিভাবে আমরা আসলে লাইফে হ্যাপিনেস হইতে পারি। ফিলোসফিক্যাল জিনিস না, বেসিক্যালি হ্যাপিনেস তো একটা ইনার জিনিস, এটা আসলে অ্যাকোয়ারেবল, মানে যে লাকিলি পেয়ে গেলাম হ্যাপিনেস এরকমটা না। আমি মনে করি এটা সবার জন্য বই। যারা অলরেডি 20 to 25 এই সময়ের মধ্যে যারা আছে। হ্যাঁ, নাবল যে আহ, লোকটা আছে, এই ভদ্রলোক, উনি বুঝাইতে চাইছেন যে আসলে যে হ্যাপিনেস আর হচ্ছে যে ওয়েলথ বা সম্পদ, এটা আসলে একটা অ্যাকোয়ারেবল জিনিস। কেউ এটা অ্যাচিভ করতে পারে চাইলে প্র্যাকটিসের মাধ্যমে। এই জিনিসটাই আসলে যে উনি বুঝাইতে চাইছেন। আমরা অনেকেই ধনী এবং সম্পদশালী এই দুইটা ব্যক্তিকে মিক্স করে ফেলি। ধনী এবং সম্পদশালী দুই ব্যক্তি কিন্তু এক নয়। ধনী হচ্ছে সে যেই ব্যক্তি মাসে 1 লাখ 2 লাখ কিংবা 4 লাখ টাকা করে মাসে ইনকাম করে, স্যালারি বেসিস পায়। হ্যাঁ, তার কাছে গাড়ি আছে, বাড়ি আছে, কিংবা লাক্সারি গাড়ি যাতায়াত করে এবং ভালো খাওয়া দাওয়া করতেছে, কিন্তু তাকে সম্পদশালী বলা যাবে না। সম্পদশালী হচ্ছে সেই ব্যক্তি যার কাছে অ্যাসেট আছে, যে ঘুমিয়ে টাকা ইনকাম করে। 100 বিঘা 200 বিঘা জমি আছে অলরেডি তার কাছে। সে অন্যজনকে জমি বর্গা দিয়েও চাষ করে তার সারা জীবন কেটে দিতে পারবে। তো এক্স্যাক্টলি এই জিনিসটাই আমি বলতে চাইছিলাম যে ভাই, যে আপনি যে বললেন যে ঘুমায় ঘুমায় আসলে টাকা ইনকাম করা বা ওয়েলথ বিল্ড করা, আমরা আসলে সময়ের সাথে পাল্লা দিয়ে আসলে পেরে উঠবো না। যে আপনি ধরেন আপনার যতই আপনি সময়ের সাথে টাকা আর্ন করেন না কেন স্যালারি হিসাবে, এটা আমাদের আসলে আলটিমেট একটা ফ্রিডম দিবে না। উনি যে জিনিসটাতে ফোকাস দিতে বলছে সেটা হচ্ছে ওয়েলথ বিল্ডিং এর ক্ষেত্রে, যেটা আসলে ভ্যালু প্রোভাইড করে। এক্স্যাক্টলি, যেমন এক্স্যাক্টলি। যেমন হচ্ছে যে আপনি ঘুমাইতেছেন, বাট স্টিল আপনি টাকা ইনকাম করতেছেন। আপনি এমন একটা প্রোডাক্ট অথবা এমন একটা সার্ভিস অথবা এমন কোনো কিছু অ্যাসেট আপনি অ্যাচিভ করছেন, যেটা আসলে আপনি ঘুমায় থাকলে ওখান থেকে টাকা আর্ন আর্ন হয়। এটা আসলে ডিরেক্ট মানি না। ডিরেক্ট মানি তো আপনি ব্যাংকে রাখলেন, হয়তো একটু ইন্টারেস্ট দেয়। সম্পদ হচ্ছে এমন জিনিস যেখানে আমি না থাকলেও, আমার হুম। অনুপস্থিতিতেও ওখান থেকে আমার পকেটেও টাকা আসবে। মনে করেন আমি আমি এমন একটা কোম্পানি তৈরি করছি, পিৎজা বিক্রয় করে। এই কোম্পানিটার অনেকগুলো ব্রাঞ্চ আছে, ঢাকাতে আছে, রাজশাহীতে আছে এবং প্রতিটা বিভাগে একটা করে আছে। আমি তাদের প্রতিনিয়ত স্যালারি দিচ্ছি, কিন্তু আমার অনুপস্থিতিতে আমার প্রফিট হচ্ছে, অর্থাৎ আমি ঘুমিয়ে টাকা ইনকাম করতেছি। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো এরকম একটা জিনিস আসলে তিনি বলছে যে আমাদের ওয়েলথ বিল্ড করা উচিত, টাকাও না বা স্ট্যাটাসের দিকেও না। আমার স্যালারি হয়তো বা 50,000 টাকা, কিন্তু আমি 2 লাখ টাকার আইফোন কিনলাম। বাট এর আগে আমাদের উচিত হইতেছে যে আমরা যাতে আগে এনাফ ওয়েলথ বিল্ড করি বলা যায়। তো আমরা সেকেন্ড যে পার্ট বা কোর আইডিয়া, সেটা হচ্ছে যে স্পেসিফিক নলেজ। এই স্পেসিফিক নলেজ ক্ষেত্রে ভাই আপনি একটু বলেন। স্পেসিফিক নলেজ বলতে আমি ওই যে কিছুদিন আগে একটা আমরা পডকাস্টে আলোচনা করলাম না, যে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে, মানে আমাদের নিজের মধ্যে একটা ইউনিক আইডিয়া লুকিয়ে আছে বা ইউনিক স্কিল লুকিয়ে আছে, যেটা সবার দ্বারা সম্ভব হয় না। যেমন মেসির কাছে খেলার যে একটা স্কিল আছে, ও শুধু হুম। একাই পারে এই কাজটা। 10 জনকে সামনে দাঁড়িয়ে ও যদি একটা ফ্রি কিক মারে, ও কিন্তু গোল দিয়ে দিতে পারে। এটা হচ্ছে হুম। স্পেসিফিক নলেজ। ওই জিনিসটার উপর প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে এবং ওইটার উপরে একটা বিজনেস দাঁড় করাইতে হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। যেমন এটাকে বলা যায়, ধরেন ডোমেন এক্সপার্টিস বলা যায়। যেমন ধরেন কেউ একজন মার্কেটার, বাট তিনি তার স্ট্রংনেসের জায়গাটা হচ্ছে ইমেল মার্কেটার, তিনি আসলে ইমেল হ্যাঁ, ভালো মার্কেটিং করতে পারে। বা কেউ হয়তো বা এসইও এক্সপার্ট, কারণ মার্কেটিং এর তো অনেকগুলা সাব সেক্টর আছে। তো হ্যাঁ, মানে হ্যাঁ, একটা একটা মানে নিচ ডাউন করে কইরা করে একটা ছোট একটা বিষয়ের উপরে যে ওয়ান অফ দ্য টপ হওয়া,
টপ 10% মধ্যে হওয়া, যে স্পেসিফিক নলেজ যেটা বলা যায় আর কি। তো তিনি এখানে এই বইটার মধ্যে উনি বলছে যে এই যে যে স্পেসিফিক নলেজ এগুলো আসলে স্কুলের মধ্যে আসলে শেখায় না। হুম, হুম, যে হুম। আপনি ইউ দেখছি। ক্যান নলেজ, আসলে এই নলেজগুলো স্কুলে পাইবেন না, কোথাও পাইবেন না। এটা কিভাবে পাওয়া যায়? সেটা হচ্ছে যে জেনুইন কিউরিসিটি অথবা ইন্টারেস্ট। যেমন ধরেন আমাদের যদি কোনো ওই টপিকের উপর জেনুইনলি আসলে ইন্টারেস্ট থাকে, বা আমরা কিউরিয়াস এই বিষয়টা কিভাবে কাজ করে, আমরা যারা ওয়েলদি পিপল যাদেরকে দেখি, তারা আসলে তারা আসলে কি স্কিলগুলো তাদের মধ্যে আছে, বা তারা আসলে কি হ্যাবিটগুলা তারা আসলে ফলো করে। তো এই ইগুলা যদি আমাদের মধ্যে থাকে তাহলে একটা হাইলি চান্স থাকে যে না আমরা ওই লেভেলটাতে পৌঁছানো। ওনাদের মতো হবে না, বাট হচ্ছে যে স্টিল আমরা আসলে ওই লাইন বা প্রিন্সিপাল, এটা যেমন হাইলি ইফেক্টিভ পিপল যে বইটার মধ্যে স্টিভেন কভি বলছে যে প্রিন্সিপাল সেম, কারণ সেম প্রিন্সিপালে সেম আউটকাম আসবে। কেউ যদি আসলে আহ 1000 ঘন্টা কোনো একটা স্কিলে দেয়, বা 10,000 ঘন্টায় কোনো স্কিলে দেয়, সে আসলে ওটার উপরে মাস্টার হবেই, তাকে আসলে এক্সপার্ট বলাই যায়। কারণ এটা হ্যাঁ, এটা হ্যাঁ, একটা প্রিন্সিপাল, এনা পরিমাণে সময় সে দিছে। তো প্রিন্সিপাল আসলে চেঞ্জ করা যায় না। তো এরকম হ্যাঁ, একটা হ্যাঁ, বিষয় বলা হয়েছে যে আমরা আসলে চাইলে যে কোনো বিষয়ে ট্রেন আপ হইতে পারি, একটা কোনো স্পেসিফিক নলেজের উপর, যদি আমাদের ওই বিষয়টি যদি কিউরিয়াসিটি বা ইন্টারেস্ট থাকে। তো তিনি আবার আরেকটা জিনিস বলছে, সেটা হইতেছে যে আমাদের এমন একটা জিনিস ইন্টারেস্ট থাকা উচিত যেটা অন্যদের কাছে কাজ বা নিজেদের কাছে আসলে খেলা মনে হয়। কেউ আসলে কোডিং, ম্যাথ ট্যাথ ভালো লাগে না, কিন্তু কেউ আবার অনেক খুবই কিউরিয়াস যে না এর ম্যাথ এর কিভাবে কাজ করে। এই জিনিসটাই আসলে তিনি বলতে চাইতেছেন যে এমন একটা ইন্টারেস্ট বের করো যার আসলে অন্যদের কাছে এই জিনিসটা বোঝা মনে হয়, বা মনে হয় যে উনি কাজ করতেছে, বাট তুমি এটা যখন করতেছো সেটা তোমার কাছে আসলে একটা খেলা মনে হইতেছে। তো হ্যাঁ, হ্যাঁ। এইভাবে আসলে এই স্পেসিফিক নলেজ গুলো আসলে ডিফাইন করে। আমি যখন কাজ শিখতেছিলাম, প্রথমে হুম। এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট এসব কাজ শিখতেছিলাম। এই কোড করার জন্য কিন্তু আলাদা একটা সফটওয়্যার লাগে। ভিএস হ্যাঁ, কোড বলে সফটওয়্যার লাগে। ওইটার মধ্যে কোডগুলো করতে হয়, আবার ওগুলোকে রান হ্যাঁ, করতে হয়। কোড এডিটরে আমি কোড করতাম এইচটিএমএল, সিএসএস ব্যবহার করে। তারপর জাভাস্ক্রিপ্ট যখন শিখতে গেছি, তখন এই ব্যাপারটা আমার কাছে কমপ্লেক্স লাগছে। তখন সিদ্ধান্ত নিছি যে আমি একটু ডিজিটাল মার্কেটিং শিখি। ডিজিটাল মার্কেটিং এ আসে আমি আবার সবগুলো শিখতে শুরু করছি। যেমন Facebook অ্যাড, Google অ্যাড। আমার কাছে এই ব্যাপারটা তখন মিক্সিং মনে হইছে। ফাইবারে আমি ১০-১২ টা প্রোফাইল রিসার্চ করার পর আমি দেখলাম তারা যেকোনো একটা ছোট্ট নিশ ক্যাটেগরি নিয়ে তারা সার্ভিস গুলো দিচ্ছে। তখন আমি চুজ করলাম ওয়ার্ডপ্রেস এর ব্যাপারে কাজ শিখবো, ওয়েবসাইট ডেভেলপমেন্ট এবং এসইও এর ব্যাপারে। তারপর আমার কাছে ওয়ার্ডপ্রেস এর কাজটা ইন্টারেস্ট মনে হয়। আমি যদি ঘন্টার পর ঘন্টা যাবত ওয়ার্ডপ্রেস এর ডেভেলপমেন্ট করি এবং ডিজাইন করি, এই কাজটা আমার কাছে কখনোই বোরিং মনে হয় না। আমি যখন ডিজাইন করি ওয়েবসাইটটা, আউটপুট দেখতে আমার নিজের কাছেই ভালো লাগে। তো তাহলে এই স্পেসিফিক নলেজটা আসলে আমাদের ইম্পর্টেন্ট, আমরা আসলে খুব জেনারেলাইজ ভাইবা ফেলাই। তো হুম, হুম। আমাদের উচিত হবে যে প্রথম তো নিজের ইন্টারেস্টটা বের করা, ওই ইন্টারেস্টের পর ডিপ ডাইভ করা। এই পয়েন্টটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে লেভারেজ। তিনি তার বইয়ের মধ্যে স্পেসিফিকলি 4টা লেভারেজের কথা বলছে। সেটা হচ্ছে যে লেবার, ক্যাপিটাল, কোড, মিডিয়া। প্রথমে আমরা আসি যে লেবারটা হচ্ছে, তিনি একটা দারুণ সুন্দর একটা এক্সাম্পল দিচ্ছে। সেটা হচ্ছে যে ধরেন কারো যদি পার আওয়ারে হচ্ছে যে $100 আর্ন হয়, তো সে আসলে কিভাবে এখানে লেভারেজ করবে, যেই কাজগুলা আসলে $100 থেকে কম বা $20 ফিনিশ হয়ে যাবে, বা হচ্ছে যে $30 সে আসলে জিনিসটা করতে পারবো, তাহলে ওই কাজটা তারে দিয়া, তারে আসলে তার কাছ থেকে আউটসোর্স কইরা নিজে আমি কি করব, আমি আসলে ওর থেকে ভ্যালুয়েবল কাজের মধ্যে ফোকাস দিব। তো এই কনসেপ্টটা আমি সবার আগে পড়ছি হচ্ছে যে ওই 4 আওয়ার ওয়ার্ক উইক, যে টিম ফেরিসের যে বইটা ছিল, ওই বইটার মধ্যে এই কনসেপ্টটা ছিল। যখন হচ্ছে যে আপনার যে ভ্যালু আছে, আপনার যে টাইম ভ্যালু আছে, এই টাইম ভ্যালু আপনার যত আছে তার থেকে যদি কমে আপনার হয়, সেক্ষেত্রে আপনার হচ্ছে যে ওই কাজটাকে অন্য জায়গা থেকে আউটসোর্স করা। হ্যাঁ, তো হ্যাঁ। আবার আবার শুরুর দিকে এখানে একটু প্রবলেম আছে। শুরুর দিকে আমি যখন স্টার্ট আপের দিকে আগাইছিলাম, তখন যেহেতু আমি স্টার্টিং এ আছি, তখন কিন্তু আমার টাইম ভ্যালু অত নাই। হ্যাঁ, বাট হ্যাঁ। আমি এখানে আছি, আমি এখানে হচ্ছে যে পার্ট টাইম করতেছি, করতেছি, ওখানে আমার টাইম ভ্যালু আছে, বাট ডিজিটালি কিন্তু আমার টাইম ভ্যালু নাই। তো সেক্ষেত্রে আমি কয়েকজনকে হায়ার করছিলাম, কন্টেন্ট রাইটার। তো আমার মন মতো হয় নাই, হয় নাই। তো সেক্ষেত্রে দেখলাম যে আসলে আউটকামটা অত বেশি ভালো হয় নাই। তো আগে হচ্ছে যে আমার যে ফিল্ডটা আছে, ওই ফিল্ডের মধ্যে আমার ভ্যালু কত, এটা আগে দেখতে হবে। ফিল্ডের মধ্যে যদি আমার ভ্যালু থাকে $50, দেন আমার যদি ওই পরিমাণের ওয়েলথ থাকে যে না আমি আসলে এই জিনিসটা আউটসোর্স করতে পারি,
তখন আসলে করা উচিত আমার মনে হয়। মনে করেন কোনো একটা গার্মেন্টস এর মালিক, তার কাছে 20টা লেবার আছে। সে এই মুহূর্তে মাসে 1,00,000 করে ইনকাম করতেছে। প্রফিট হচ্ছে, মনে করেন 1,00,000 প্রফিট হচ্ছে। কিন্তু সে এখন চায় আরো বেশি মুনাফা। এখন এই লেবারটাকে লেভারেজ করতে হবে। মানে এটাকে যদি আমি ইনক্রিজ করি তাহলে আমার ইনকামটাও ডাবল হবে। আমি যদি লেবারটা ইনক্রিজ করে দেই, আমি 20 থেকে 40 করে দিলাম বা 100 করে দিলাম। কিন্তু ওই লেভেলের কাজ তো আমার হাতে থাকা লাগবে। আমাকে ক্যাপিটালও বাড়াইতে হবে। আপনার যখন ক্যাপিটালও লেবার গুলো কাজ করার জন্য আপনার হাতে খরচ থাকবে, তখনই কিন্তু আপনি মুনাফাও ডাবল করতে পারবেন। লেবার করতে হলে ক্যাপিটালও বৃদ্ধি করা লাগবে। যারা স্টার্টিং এ আছে বা হচ্ছে যে যারা শুরু দিকে আছে, যদি এনাফ পরিমাণে ওয়েল থাকে তখন ওকে আউটসোর্স করাটা লজিক্যাল। বাট হ্যাঁ, এখন তো হচ্ছে যে এখন যদি আমরা লেবারের ক্ষেত্রে যদি দেখি, এখন আমরা আসলে চিপ লেবার পাওয়া সম্ভব, কারণ বিকজ অফ এআই। কারণ হচ্ছে যে দেখেন অলরেডি কিন্তু হচ্ছে যে কিছু কিছু মার্কেট আসলে শ্রিঙ্ক করতে, যেমন কোডিং মার্কেটিং, কোডিং হচ্ছে যে ভাইব কোডিং চলে আসছে। তারপর হচ্ছে যে ওই কিছু রাইটিং রাইটিং মোটামুটি অনেক কিছুই রাইটিং, যেমন কোড এর একটা রাইটিং, লেখালেখি বা লেখালেখির অনেক ধরনের কাজগুলো আসলে এখন চিপ লেবারে চলে আসছে। তো সেক্ষেত্রে হচ্ছে যে এআই খানিকটা ডমিনেট করবে এইখানে। তো সেক্ষেত্রেও হচ্ছে যে একটা ভালো অ্যাডভান্টেজ হইতে পারে যে না, হিউম্যান দিয়ে আসলে লেখানো উচিত। আপনার মানে কি মনে হয়, হিউম্যান দিয়ে তো লেখানো উচিত, বাট অলরেডি যারা মিডিয়েটর আছে, বিগিনার তো বাদই দিলাম, অলরেডি যারা মিডিয়েটর আছে তাদেরকে কিন্তু অলরেডি তারা রিপ্লেসড। তো সেক্ষেত্রে যারা আসলে টপ 10-এর মধ্যে আছে, বা হ্যাঁ টপ 10 বা টপ 20-এর মধ্যে যারা আছে, তাদের জবগুলা স্টিল এক্সিস্ট করে বা হয়তো করবে আগামী। রাইটিং আসলে এটা অলওয়েজ ইম্পর্টেন্ট থাকবে, কারণ হিউম্যান ইমোশন যদি আমরা অ্যাড করি, প্লাস স্টোরি টেলিং, স্টোরি টেলিং তো আর এআই অ্যাড করতে পারবে না। হুম, নিজের হুম। আমার আমার লাইফে একটা স্টোরি ঘটছে নতুন, সেটা তো আর এআই জানে না, বা এআই হ্যাঁ, এটাকে বানাইতে পারবে না। তো এক্স্যাক্টলি এই জিনিসটাই আসলে দরকার আমাদের লেবারের ক্ষেত্রে, বা এই যে এখন যে নিউ এরার যে লেবার গুলো আছে আর কি, এআই লেবার বলা যায় আর কি। হ্যাঁ, হ্যাঁ। তো এআই লেবেলকে ব্যবহার করতে হবে যাতে করে আপনার কাজটাকে অপটিমাইজ করা যায়। যেমন একটা বেসিক আর্টিকেল লিখতেছেন যে বাগান কিভাবে তৈরি করতে হয়, হ্যান ত্যান এরকম ভাবে একটা আর্টিকেল লিখতেছেন কৃষকদের উদ্দেশ্য করে। কিন্তু এই হুম, আর্টিকেলটা তো আপনি নিজে না লিখে বরং এআই দিয়ে দ্বারাও তো লিখে নিতে পারেন। এআই আপনাকে খুব তাড়াতাড়ি লিখে দিবে। একটা ড্রাফট রেডি করে নিলেন। এখন আপনি ড্রাফটটা পড়েন, যেটা এআই লিখে দিছে। ওইটার মধ্যে এখন পড়ে আপনি দেখেন যে কোথায় আপনার নিজস্ব এক্সপেরিয়েন্সটা যোগ করা যাইতে পারে। মনে করেন কয়েকটা ধাপ দিছে। ওই ধাপের মধ্যে আপনি এক্সাম্পল হিসাবে নিজস্ব এক্সপেরিয়েন্সটা যোগ করে দেন। পুরো আর্টিকেলটা লিখতে আপনার হয়তো সময় লাগতো ২ ঘন্টা বা ৪ ঘন্টা এরকম সময়। কিন্তু আপনি আর্টিকেলটা লিখছেন ১০ মিনিটের মধ্যে। এবং নিজস্ব এক্সপেরিয়েন্স গুলো যোগ করতে সময় লাগছে মনে করেন 20 মিনিট। তাহলে 30 মিনিটের মধ্যে আর্টিকেলটা পুরোটাই রেডি হয়ে গেল। এটাকে বলে প্রোডাক্টিভিটি। তো এআই ব্যবহার করে আপনাকে প্রোডাক্টিভিটি ইনক্রিজ করতে হবে। হ্যাঁ, এটা আমরা বলা যায় যে লেভারেজ করতে পারি, বা হ্যাঁ, এফিসিয়েন্সি বাড়াবে আর কি, যে হ্যাঁ। আমাদের। এআই কে ব্যবহার করতে জানা এটাও একটা স্কিল। হ্যাঁ, রাইট, এক্স্যাক্টলি। তো আসলে যদি এই মডার্ন ওয়ার্ল্ডে কেউ যদি আসলে স্টিল রেলিভেন্সি বজায় রাখতে চায়, তো আমি ডিপ ওয়ার্ক যে বইটা আছে, তো ওই ডিপ ওয়ার্ক বইটার মধ্যে তিনি আসলে তিন ক্যাটাগরি মানুষের কথা বলছে। তো এটা মনে হয় আমি আগে বলছিলাম কিনা জানি না, কেউ চাইলে পড়তে পারেন ডিপ ওয়ার্ক যে বইটা। তো প্রথমত হচ্ছে যারা সুপারস্টার আছে, যেমন যে কোনো টুলই আসুক না কেন তারা অ্যাডাপ্ট করে লয়, বা যে কোনো এনভায়রনমেন্টে আসুক না কেন সে আসলে ওটার সাথে অ্যাডাপ্ট করে, নতুন নতুন টুলস, নতুন নতুন যে এনভায়রনমেন্টগুলো আছে, তারা হচ্ছে যে সুপারস্টার বা হাইলি অ্যাডাপ্টেবল যে পার্সন গুলো আছে। দ্বিতীয়ত যারা আসলে যে সুপারস্টার, সুপারস্টার কারা, যারা হচ্ছে যে ধরেন ইনফ্লুয়েন্সার টাইপের মানুষজন, যাদের যাদের কাছে অ্যাটেনশন আছে মানুষের, তারা হ্যাঁ, তারা হচ্ছে যে উইন করতেই থাকবে, কারণ তাদের তো অডিয়েন্স আছে, ইয়ে আছে, তাদের কোনো এক্ষেত্রে সমস্যা হবে না বিল্ড করা বা গ্রো করার ক্ষেত্রে। থার্ড যে পার্সনগুলো আছে, যারা তারা ওন করে, যারা হয়তো কোনো বড় কোম্পানির মালিক, বা যাদের আসলে ক্যাপিটাল আছে, হাই ক্যাপিটাল, তারা কি করবে, তারা আসলে ওই এক্সিস্টিং ক্যাপিটাল গুলাকে, যে আপকামিং যে নিউ টেকনোলজি গুলো আসতেছে বা নিউ যে ট্রেন্ড গুলো আসছে ওগুলাতে ইনভেস্ট করবে। ওগুলাতে ইনভেস্ট করলে তিনি কি আরো ওয়েলদি হইতে থাকবে। তো এই তিন হ্যাঁ। ক্যাটাগরির মানুষজন আসলে স্টিল ইন্ডাস্ট্রিতে রেলিভেন্ট থাকবে। বাট আমাদের তো যেহেতু ক্যাপিটাল নাই, বা আমরা ওই লেভেলে যাইতে পারি না, আমাদের হাতে দুইটা অপশন স্টিল এক্সিস্ট করে। নেভেল উনি এই কথাটাই বলছে যে আমাদের পারমিশনলেস দুইটা জিনিস আছে, একটা হচ্ছে কোড, আমরা মন মতো লিখতে পারি, যত মনে চাই সাথে। আমরা যদি ভালো কোড লিখতে পারি, ওয়ার্ল্ড আমাদের জন্য ওপেন, ওয়ার্ল্ড আমাদেরকে অ্যাকসেপ্ট করে নেবে।
দ্বিতীয়ত হচ্ছে সোশ্যাল মিডিয়াতে গ্রো করার জন্য বা কমিউনিটি গ্রো করার জন্য কিন্তু টাকা লাগে না। যে একজন ইউটিউবার কিন্তু 1 মিলিয়ন মানুষকে যাইতে পারে যা শুধু একটা ঘরে রেকর্ড করা ভিডিওতে। বাট একজন যে ফিজিক্যালি পড়ায় তিনি আসলে কিন্তু তার লাইফ টাইমে কি 1 মিলিয়ন মানুষ পড়ানো সম্ভব? যে কখনোই না, সে 1 মিলিয়ন মানুষ দেখবো না, তার পুরা ইন্টার লাইফ চলে যাইবো। হয়তো 10,000 মানুষ হয়তো বা পড়াইতে পারো, 10-20 হাজার হাইস্টে গেলে 1 লাখ, ধরলাম 1 লাখই ধরেন, কিন্তু 1 মিলিয়ন মানুষ সাবস্ক্রাইব, 1 মিলিয়ন মানুষ তার ভিডিও দেখবে যা শুধু একটা ঘরের মধ্যে। যে এটাকে বলা হয়েছে যে লেভারেজ। তো লেভারেজটাকে ভালোভাবে ইউজ করা। 4 নম্বরে হ্যাঁ হচ্ছে যে লং টার্ম গেমস উইথ লং টার্ম পিপল। আমরা যাই করি না কেন লং টার্মে খেলতে হবে। যেমন ধরেন আমি এই জিনিসটা আমার ফ্রেন্ডদের সাথে খুবই আলোচনা করি, সেটা হচ্ছে যে কম্পাউন্ড ইন্টারেস্ট একটা বলতে জিনিস আছে। যেমন আর দ্বিতীয়ত আরেকটা বিষয় আমি আগে এই জিনিসটা ক্লিয়ার করি, যেমন ধরেন আমরা যারা ইন্ডাস্ট্রি লিডার দেখি এখন বর্তমানে বাংলাদেশের কথা যদি আমরা বলি, স্কেলে দেখি কারা কারা ভালো করতেছে মার্কেটিং ইন্ডাস্ট্রিতে, সবার আগে নাম আসবো খালিদ ফারহান ভাইয়ের। যে ওনার ইউটিউব চ্যানেল বলেন, উনি ট্রুলি উনি জিনিয়াস পার্সন। বাট উনি কিন্তু এখনই স্টার্ট করে এখনই সুপারস্টার হয়ে যায় না। হ্যাঁ, তো তার আমরা মধ্যে এখন তার সোশ্যাল মিডিয়াতে বিস্তার আছে অনেকদিন যাবত, আবার কনসিস্টেন্সি আছে। এই কনসিস্টেন্সি তাকে একটা সুপারস্টার বানাইছে। আসলে যাদেরকে আমরা এখন দেখি তারা আসলে স্টার্ট করছিল হয়তো 15-20 বছর আগে। যেমন ওপেন হ্যাঁ এআই, হ্যাঁ, চ্যাট অবশ্যই। জিপিটি 2015 সালে স্টার্ট হয়েছে, র্যাপলিট 2015-তে স্টার্ট, যাই বলি না কেন আমরা সেগুলো। তো এই যে কম্পাউন্ড, এই কম্পাউন্ড ইন্ডাস্ট্রির দিকে আমাদেরকে আসলে ফোকাস দিতে বলা হয়েছে। এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রি চুজ করা, যে যা ইন্ডাস্ট্রি হোক না কেন। দ্বিতীয়ত হচ্ছে যে লং টার্ম পিপলও সেক্ষেত্রে চুজ করা, ইভেন পার্সোনাল রিলেশনশিপ হোক অথবা হচ্ছে যে মানুষজন বা আমার সারাউন্ডিং হোক এখানে। লং টার্ম পিপল তো ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। কারণ একটা কোম্পানিতে আপনি তৈরি করছেন এবং আপনি এমপ্লয়ি নিতেছেন। এখন আপনি তো শর্ট টাইমের জন্য ইনভেস্ট করতেছেন না। আপনি আপনি কোম্পানি অ্যাজ এ ফাউন্ডার হিসাবে দেখতেছেন যে আমি ১০ বছর ২০ বছর পর্যন্ত চিন্তা করতেছেন এবং আপনি কল্পনা করতেছেন যে আমার কোম্পানিকে আমি মিলিয়ন ডলারে হিট করাবো। আপনি যদি চিন্তা করেন যে আমি এমপ্লয়ি হায়ার করব খুব শর্ট টাইমের জন্য, তাহলে তো হবে না। এমপ্লয়িকে হায়ার করতে হবে ট্রাস্টেড ব্যক্তিগুলো, যারা খুবই বিশ্বাসী এবং স্কিলড কোনো একটা নির্দিষ্ট ফিল্ডে। ওই ব্যক্তিগুলোকে হায়ার করতে হবে, যারা আপনাকে সহযোগিতা করবে ওই কোম্পানিকে, আপনি যেই স্বপ্নটা দেখেন, কোম্পানিকে যে পর্যায়ে যাইতে স্বপ্নটাকে দেখেন, ওই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে তারা হেল্প করবে। এরকম ব্যক্তিকে তো আপনাকে ফিগার আউট করতে হবে। বাট আপনি আপনি কিভাবে বুঝেন যে ধরেন এই ব্যক্তিরা আসলে আমার লং টার্মে প্লে করার জন্য, এই ব্যক্তিরা আমার জন্য ইম্পর্টেন্ট হইতে পারে? আপনি এই জিনিসটা সেটা তো কিভাবে তার ফিগার আউট স্কিল করেন? দেখলেই বোঝা যাবে। দেখেন, একজন হুম। ব্যক্তি যে প্রতিনিয়ত ভিডিও ভিডিও বানায় YouTube এ ছাড়ে এবং ভিডিও সুন্দরভাবে এডিট করে ছাড়ে, তার মানে তার ভিডিওগুলো দেখলেই তো বোঝা যায় যে সেই ব্যক্তির কাছে ভিডিও এডিটিং এর স্কিল আছে। হয়তো তার কাছে নাই। কিন্তু আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন, "ভাই আপনি কার কাছ থেকে ভিডিওগুলো এডিট করে নিছেন?" তখনই তো সে বলবে যে, "আমি এই ভিডিওগুলোকে অমুক জনের কাছ থেকে এডিট করে নেই।" তার মানে আপনি একটা ট্রাস্টেড সোর্স পেয়ে গেলেন যে আমি যে ভিডিওগুলো বানাবো, তাহলে এই ভিডিওগুলো আমি অমুক ব্যক্তির কাছ থেকে এডিট করে নেওয়ার চেষ্টা করব। রাইট। যেমন ধরেন এক্ষেত্রে যদি আমি বলি, যেমন ধরেন আপনার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সই আছে, যে ধরেন আপনি একটা ক্লায়েন্টের সাথে কাজ করছেন, তো আপনি ভালো লেভারেজ দিছেন, ওনাকে ভালো ভ্যালু দিছেন, উনি কিন্তু আপনাকে অন্য জায়গায় রেকমেন্ড করে দিছে যে না আমি আমার সার্ভিসটা এখান থেকে নিছি, তো আপনি চাইলে এখান থেকে নিতে পারেন। তো এই হ্যাঁ, ধরনের লোকজনই আসলে আমাদের দরকার, যেটা আসলে যে যেটা লেভারেজ বলা যায়। যেমন ধরেন কেউ যদি আসলে নতুন স্টার্টআপ স্টার্ট করলো, আপনার ওই সারাউন্ডিং এর সাথে আপনি যদি পরিচিত থাকেন, আপনার দেখছে যে আপনার এই স্কিলটা আছে, তো সেক্ষেত্রে আসলে আপনাকে রেকমেন্ড করবে তিনি, কারণ আপনার কথাটা তার মাথায় থাকবে, যেহেতু আপনার সার্ভিস বা আপনার হচ্ছে যে ওনার সাথে আপনি কমিউনিকেশন করছেন বা একটা কানেকশন বিল্ড হয়েছে। তো এরকম যে হাই ভ্যালু মানুষজন, এইটা আসলে আমাদেরকে সিলেক্ট করা উচিত। আমরা অবশ্যই। মানে এক্ষেত্রে হচ্ছে যে ধরেন ইউনিভার্সিটিতে আমরা যখন থাকি বা হচ্ছে আমরা শুরুর দিকে যখন থাকি, হাই ভ্যালু মানুষজন পাই না। তো সেক্ষেত্রে আপনি কি করেন বা সেই ক্ষেত্রে আপনি কিভাবে আসলে, সবাই তো স্টার্টিং এ জিরো ছিল। Google কোম্পানি, Facebook বা আরো বড়, বড় কোম্পানি যেগুলো আছে প্রতিষ্ঠাতা, তারা এমন একটা রিক্রুয়েটর রেখে দিছে যে ব্যক্তি খুঁজে বের করতে পারবে ট্যালেন্টেড ব্যক্তি কারা। বা অনেক আরো ১০-১২ টা রিক্রুয়েটর থাকতে পারে। ওদের কাজই এটা যে
ট্যালেন্টেড ব্যক্তি খুঁজে বের করুন। এবং আপনি যেটা বললেন যে আমাদের অল্প বয়সে বা শুরুর দিকে আমরা ট্রাস্টেড ব্যক্তিকে খুঁজে পাই না। শুরুর দিকে ট্রাস্টেড ব্যক্তি খুঁজে পাওয়ার মাধ্যম হচ্ছে আপনাকে নেটওয়ার্কিং করতে জানতে হবে। যেমন আপনার সঙ্গে আমার পরিচয় হয়েছে ১ বছর যাবত। অবশ্যই আমাদের মধ্যে একটা ট্রাস্টের ব্যাপার আছে। আমরা একে অপরকে জানি, আমরা একে অপরের স্কিলের ব্যাপারে জানি। এখন আমার মনে আছে আমি আপনার সাথে কিভাবে কানেক্টেড হয়েছি আপনার কিভাবে আপনার লিঙ্কডইন হয়তো বা সামনে আসছিল প্রবাবলি আমি লিঙ্কডইনে ঢুকলে সবার আগে আপনার পোস্ট আইতো কারণ আপনি তখন রেগুলারলি পোস্ট এখন আমি জানি না আপনি রেগুলারলি থাকেন কিনা আমি হয়তো একটু লিঙ্কডইনে একটু কম থাকি এখন আপনি কোনো বিষয়ে এক্সপার্ট আছেন বা ওই বিষয়ে আপনি কথা বলেন না তাহলে কিন্তু কেউ বুঝবে না ওয়ার্ল্ডে আসলে আপনারা জানাইতে হবে যে না আপনি এই বিষয়ে এক্সপার্ট আপনার বলতে হবে হ্যাঁ, আপনার হ্যাঁ, মুখ ফুটে বলতে হবে যে না ইদার হয়তো রিটেন ওয়ার্ড হয়তো বা আপনার ভিডিও ফর্ম অথবা হোয়াট এভার দ্য ফর্ম কিন্তু আপনাকে হ্যাঁ। বলতে হবে যে না আমি এই বিষয়ে এক্সপার্ট তাহলে মানুষ আসলে আপনাকে খুঁজে নেবে সে মানুষজন মোস্টলি দেখে তারা আসলে দেখে আসলে এক্সপার্ট তারা আসলে কইরা এক্সপার্ট না মানে তারা হয়তো কোর্স টোর্স দেখছে বা ফ্রি ভিডিও টিডিও দেখছে এই দেখার মধ্যেই তারা আসলে সীমাবদ্ধ বাট দেখা আর হচ্ছে যে একটা করা দুইটার মধ্যে কিন্তু হিউজ পরিমাণে ডিফারেন্স সো আমরা এবার হচ্ছে যে লাস্ট পয়েন্টটা নিয়ে কথা বলতেছে সেটা হচ্ছে হ্যাপিনেস তো হ্যাপিনেস আসলে একটা খুবই মামুলি একটা জিনিস বলা যায় কারণ হচ্ছে যে হ্যাপিনেসের কথা বলাও আসলে না যেহেতু আমাদের লাইফে কি হ্যাপিনেস আছে কিনা এটা একটা আসলে কোশ্চেন কাছে এই পয়েন্টটা হ্যাঁ খুবই ভালো লাগছে। হ্যাঁ আমার কাছেও যে একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলের যে চিন্তা ভাবনা সেটা হচ্ছে যে হ্যাপিনেস এই রাইটার আসলে ক্লেম করছে যে হ্যাপিনেস আসলে একটা স্কিল হ্যাঁ, হ্যাঁ, হ্যাপিনেস হ্যাপিনেসটা আসলে অ্যাচিভেবল যে এটাকে আমরা প্র্যাকটিস করে অর্জন করতে পারি মনে হইতেছে যে এই যে আমি একটা কফি খাইতেছি এটাই আমার হ্যাপিনেস হ্যাঁ। এটাকে যদি আমি রিমুভ করে ফেলাই তাহলে কিন্তু আমি আনহ্যাপি তিনি আসলে এই ছোট বানায় ফেলাইছে যে হ্যাপিনেসের যে বিষয়গুলো যেমন এই যেটা আমরা আসলে প্র্যাকটিস করতে পারি চাইলে অনেকে তো ভাবে যে না আমি 20টা ক্লায়েন্টের একটা ডিল করব দেন আমার লাইফে হ্যাপিনেস আইসা পড়বে আসলে কিন্তু এরকমটা না আমার হাতে এই মুহূর্তে কিন্তু আইফোন নাই, ঠিক আছে? আমি আইফোন ছাড়াই চলি। তো একসময় আমাকে এরকম মনে হইতো যে আমার কাছে আইফোন নাই, সবার কাছে আইফোন আছে। আ আমাকে আনহ্যাপি মনে হইতো। কিন্তু আপনার কাছে যেই জিনিসটার জন্য আনহ্যাপি মনে হচ্ছে সেই জিনিসটাকে রিমুভ করে দেন। মানে আমাকে রাইট এই মুহূর্তে মনে হচ্ছে যে আমার কাছে আইফোন নাই বিধায় আনহ্যাপি মনে হচ্ছে। তাহলে ওই জিনিসটা রিমুভ করে দেই লাইফ থেকে। আইফোন নামেই জিনিসটা নাই কোনো। ওয়ার্লড এ এক্সিস্টই করে না। তখনই আপনি খুঁজে পারবেন যে হ্যাপিনেস কি জিনিস। আপনার লাইফে সবকিছু আছে। ওইটা নিয়ে হ্যাপি থাকেন। কারণ হচ্ছে যে এখানে বিষয়টা হচ্ছে যে আমরা মানে ওই যে বললাম না আনএক্সপেক্টেড একটা গোল রাইখা দিই যে না আমার আসলে যদি $1,000,000 আমরা রেভিনিউ আনতে পারি দেন আমি হয়তো হ্যাপি হবো কিন্তু আসলে হ্যাঁ, দেখা গেছে যে না দেখা গেছে যে $1,000,000 কোনো কোম্পানি রেভিনিউ জেনারেট করছে দেখা গেছে তার আরো লাইফে আরো প্রেশার বাইরে গেছে যে না আমার এখন এটা করতে হবে এই এই যে আইডেন্টিটি এই যে $1,000,000 কোম্পানি এই কোম্পানি আইডেন্টিটি ধরে রাখতে হবে সামনের বছর আমার 2 মিলিয়ন রেভিনিউ জেনারেট করতে হবে দেখা গেছে যে আমরা এরকম করতে করতে আমাদের যে আসলে যে ট্রু যে হ্যাপিনেস এটাই আসলে আমরা ভুলা যাই তো স্টিভেন আর কবে সুন্দর একটা কথা বলছে যে আমাদের যে রিসপন্স আর স্টিমুলির মধ্যে দুইটা জিনিস কাজ করে যে আমাদের কোনো প্রবলেম বা আমাদের কোনো কিছু আমরা হ্যাপি হব না আনহ্যাপি হবে ডিপেন্ডিং অন রেসপন্সের উপর ডিপেন্ড করে তো যেমন ধরেন আপনি যেমন বললেন যে আইফোন আমি হচ্ছে যে আমি একটা ফ্রেন্ডের আইফোন দেখলাম এখন আমার হ্যাঁ, মনে আমি দুই ধরনের রেসপন্স করতে পারি একটা হচ্ছে আইসা রে আমার কোনো আইফোন নেই আমার মাইন্ড কিন্তু খারাপ হয়ে যাবে যে আমি যদি এই ধরনের রেসপন্স করি বাট আমি হ্যাঁ। একটা আবার আমার ফ্রেন্ডের হাতে আইফোন দেখলাম বাট আমি রেসপন্স করলাম যে ভাই এই যে, দোস্ত তুই কিন্তু অনেক ভালো একটা আইফোন কিনছিস অনেক সুন্দর লাগতেছে আমারও দু একটা ছবি টবি তুলে দিস আমি ফেসবুকে ছাড়ুম নি আমিও কিন্তু হ্যাপি হয়ে গেলাম দেখছেন হ্যাঁ, সেম কাহিনী বাট রেসপন্সের কারণে কিন্তু হ্যাপিনেস আর হচ্ছে আনহ্যাপিনেস ডিপেন্ড করলো তো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তিনি স্টিভেনের কবে এই জিনিসটা বলছে আর দ্বিতীয়ত হইতেছে ওই যে বললাম আপনার যে আপনি যখন অ্যালং দ্য ওয়েতে আছেন আপনি যখন ওই রাস্তার মধ্যে আছেন এই জার্নিটাই আসলে হ্যাপিনেস আমি যখন এসএসসি এক্সাম দিলাম কিসের যেদিনকে রেজাল্ট দিছে ওই দিনকে আমি একটু হ্যাপি ছিলাম দেন দেন লাইফ আবার আগের মতো হয়ে গেছে এই জিনিসটাই আমি বলতে চাইলাম। হ্যাঁ, হ্যাপিনেস টা থাকে কিছুক্ষণের জন্য। তো এটা একটা জাস্ট উল্লাস। এটা একটা আনন্দ মুহূর্ত। হ্যাপিনেস হচ্ছে এই মুহূর্তে আপনি সুখে আছেন বা আপনার দুঃখ দুর্দশাগুলোকে আপনি দূরে রেখে এই মুহূর্তে এনজয় করতেছেন আপনার লাইফটাকে। এটাই হ্যাপিনেস। টাইম ফ্রিডম অনেক বেশি ইম্পর্টেন্ট এখানে হ্যাঁ, আপনি রেয়ার ট্রেস এর ভিডিওটা দেখছিলেন YouTube এ? অনেক মিলিয়ন ভিউ আছে কিন্তু বইটাতে। রেয়ার না ট্রেস এর ব্যাপারে। ওই ওখানে ইঁদুরটা হচ্ছে দৌড়াবে একটা ডলারের পিছনে। ডলার একটা টাকা উড়ে যাবে।
দেখাচ্ছে যে টাকাটা উড়ে যাচ্ছে বাতাসে। তো ইঁদুরটা ওই টাকার পিছনে দৌড়াবে। দৌড়াইতে যায় দেখবে যে একটা ও আপনি ধড়ক চেনেন? ধড়ক? না, ধরো কি এটা? ইঁদুর মারার জন্য একটা ফাঁদ পাতানো হয় না? হ্যাঁ, 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 বাঁশের হ্যাঁ। ইঁদুর হয়। এটাকে বলে ধড়ক, ঠিক আছে? ইঁদুরের ফাঁদ। হ্যাঁ, ইঁদুরের ফাঁদ। তো ওর টাকাটা উড়াইতে এমন জায়গায় যেয়ে আটকাইবে, ও যায় দেখবে যে ইঁদুরটা এমন জায়গায় যেয়ে আটকাইবে সেটা হচ্ছে ধড়ক। ওই ধড়কের মধ্যে ইঁদুরটা আটকায় গেছে। আর ওখানে যেয়ে ওকে সারাক্ষণ শুধু কম্পিউটার টাইপিং করতে হচ্ছে। ওই ধড়কের মধ্যে আটকায় থাকে। ঠিক আছে? তো বিষয়টা ইন্টারেস্টিং আমাকে লাগছে। বিষয়টা হচ্ছে আমরা মানুষ জাতিও ঠিক এইরকম ধড়কের মধ্যেই পড়ে আছি। অনেক জাতি, অনেক লোক মানে 80% লোকই ধড়কের মধ্যে পড়ে আছে। তো কিভাবে? দেখেন, আমরা কিন্তু জবের জন্য এপ্লাই করি প্রতিনিয়ত। অসংখ্য লোক কিন্তু জবের জন্য এপ্লাই করে। আমরা মনে করি যে হ্যাঁ, জবটা পেয়ে আমি লাইফটা স্যাটিসফাই হবে, আমার হ্যাপিনেস ফিরে আসবে। কিন্তু না, আপনি জব করতে শুরু করলে আপনার মধ্যে আনহ্যাপিনেস যে কখন আসতে শুরু করবে আপনি টের পাইবেন আস্তে, আস্তে। আপনার লাইফ ফ্রিডম হারিয়ে যাবে, আপনার সময় আপনার থেকে গায়েব হয়ে যাবে, আপনার পারিবারিক সময়টা হারিয়ে যাবে। আপনি সামান্য একটা টাকার জন্য বিক্রি হয়ে যাবেন, নিজেকে বিক্রি করে দিবেন। একসময় আপনি বুঝতে পারবেন যে না, আমি চাকরিটা করেই ভুল করছি। এই সময়টাই তখনই আপনি বুঝতে পারবেন, রিয়ালাইজ করতে পারবেন যে এতদিন যে যা করছি আমি সব নিজের সময়টাকে বিক্রি করে দিছি। এতদিনতে আমি ধড়কের মধ্যে ছিলাম। আমি যে পয়েন্টটা বলতে চাই সেটা হচ্ছে নিজেকে কখনো নিজের সময়গুলোকে বিক্রি করা উচিত নয়। আপনি চাকরি করবেন ঠিক আছে। কিন্তু আপনার চাকরির উদ্দেশ্য হওয়া উচিত এরকম যে হ্যাঁ, আমার কেউ একজন অসুস্থ বা আমার এই মুহূর্তে মাস চালানোর মতো খরচ নেই বা আমি সামান্য ঋণে পড়ে আছি এর জন্য চাকরিটা করতেছি। চাকরিটা করার পর আমি ঋণটা পরিশোধ করব এবং চাকরি থেকে কিছু টাকা নিয়ে সেই টাকাটা নিয়ে আমি একটা ব্যবসা শুরু করব। মানে ইন্টেনশনটা এরকম হওয়া উচিত যে আমি চাকরিটা করতেছি কিছুদিনের জন্য এবং সেই চাকরির টাকাটা নিয়ে এই যে একটা প্রবলেমের মধ্যে আমি পড়ে আছি, কেউ একজন অসুস্থ, তার চিকিৎসাটা করাবো কিংবা আমার একটা ঋণ আছে, এই ঋণটা পরিশোধ করাবো। তারপর আমি চাকরি থেকে আরো কিছু টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করব। অর্থাৎ নিজের ফ্রিডমটা নিজেকেই কিনে নিতে হবে ওই চাকরির টাকা দিয়ে। নাবিল রাবিকান্তের কিছু কোট আছে যে বইয়ের মধ্যে, এই কোটগুলো আমার খুবই পছন্দের। একটা কোট সব থেকে ভালো লাগে, সেটা হচ্ছে সিক ওয়েলথ, নট মানি অর স্ট্যাটাস। তো এই ইয়েস, এই ইয়েস, ইয়েস। কিভাবে ভালো কিছু শিখা যায় বা কি শিখলে আরো ভালো ইনকাম করা যায়, কিভাবে সম্পদ তৈরি করা যায়, এরকম জ্ঞানের প্রতি আপনাকে একটা কিউরিয়াস থাকতে হবে। নিজের প্রতি আগ্রহ থাকতে হবে। এই আগ্রহটাই হচ্ছে আপনাকে উপরের লেভেলে নিয়ে যাবে। আমি আসলে চাই যে লাস্ট একটা কোট বই থেকে নিয়ে শেষ করতে, সেটা হচ্ছে যে হ্যাপিনেস ইজ এ চয়েস ইউ মেক অ্যান্ড স্কিল ইউ ডেভেলপ। যে হ্যাঁ, হ্যাপিনেস আসলে যে একটা চয়েস আপনার, যে আপনি কি হ্যাপি থাকবেন নাকি আনহ্যাপি থাকবেন, এটা আপনার চুজ করতে পারেন আপনার স্টিমুলি অ্যান্ড রেসপন্সের মাধ্যমে। আপনি কিভাবে আসলে রেসপন্স করতেছেন বিষয়টা। দ্বিতীয় হচ্ছে যে এটা একটা আসলে স্কিল, হ্যাপি থাকাটা এটা একটা স্কিল, যে আপনি আসলে হ্যাপি থাকবেন কিনা এটা আপনি প্র্যাকটিসের মাধ্যমে আপনাকে আসলে উঠায় নিতে হবে। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। এই দুইটা কোট আমি আসলে লিখে রাখছি হ্যাঁ। আমার ইয়েতে। হ্যাপিনেস তো ভাই নিজের ব্যাপারে, ঠিক আছে? আমরা নিজেরাই আনহ্যাপি হই শুধু আমাদের নিজের কর্মের ফলে। আমরা যে আনহ্যাপি হই সেটা আমাদের নিজের কর্মের ফলে। দেখেন, আপনি সারাদিন কতই না আজাইরা চিন্তা করে আপনার সময়টাকে নষ্ট করছেন। আপনি নিজেই বুঝতে পারবেন। এই যে সেদিন আমরা আলোচনা করলাম সার্কেল অফ কনসার্ন, সার্কেল অফ ইনফ্লুয়েন্স। ইনফ্লুয়েন্স। তো আপনি যদি কনসার্নটাকে বাদ দেন তাহলেই আপনি দেখবেন যে আপনি হ্যাপি আছেন। আমরা আপনি আমরা আসলে খুবই কনসার্ন করি, যেমন ধরেন খালি চিন্তার মধ্যে শেষ করে দিলাম জীবন। আপনি যদি ধরেন আজাইরা লাস্ট চিন্তা করি। আমরা সবসময় লাস্ট আজাইরা ওয়ান চিন্তা আওয়ার নিয়ে লাস্ট প্যানিক খাই। আপনি যদি ধরেন ফোন চেক করেন আমাদের, বা হচ্ছে যে লাস্ট 1 ইয়ার, বা হচ্ছে দেখবেন যে তিনি, বা আপনার সোশ্যাল মিডিয়াতে যদি চেক দিয়ে দেখেন যে 1000 ঘন্টা 2000 ঘন্টা তিনি সময় আসলে কাটাইতেছে, তিনি ইভেন জানেও না, আরো বেশি কয়েক হ্যাঁ, হ্যাঁ, মাসের হ্যাঁ। মধ্যে, বা 1000 ঘন্টা স্পেন্ড করলে কিন্তু একটা মাস্টার ডিগ্রি সমান। আমরা ধনী হওয়ার পিছনে বাধাটা এটা না যে আমরা ঠিক মতো পড়াশোনা করতে পারিনি, বড় ডিগ্রি নাই কিংবা আমার আহ, টাকা পয়সা ছিল না। এইটা কিন্তু প্রধান কারণ না। প্রধান কারণ আমরা সময়টা ব্যয় করছি অন্য জায়গায়। রাইট। দেখেন, ছোট ছোট আমার হ্যাপিনেসের উপর। হ্যাঁ, 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 ছোট ছোট হ্যাপিনেস এর উপর। আমার এক বন্ধু আছে, বলে আহ, তুই বাবা মার একমাত্র একটা সন্তান তো এই জন্য এই পর্যায়ে যাইতে পারছিস। আমি বলি না,
তোমরা তোমাদের ভুল করছো, এই জন্য তোমাদের পর্যায়ে আছো। আমি এই কথাটা তাদের বলি। অনেক নেশা পানিতে ব্যয় করে, অনেক জায়গায় মোবাইল দেখে, সিনেমা দেখে, পাবজি খেলে সময়টা ব্যয় করে ফেলে। ওই সময়টাতে কিন্তু তারা কিছু একটা শিখতে পারতো, ভালো একটা বই পড়তে পারতো। যেই টাকাতে তারা ভালো ভালো পোশাক আশাক সিগারেট কাছে স্মোক করতেছে, সেই টাকাতে একটা বই কিনতে পারতো, স্কিল শিখতে পারতো। ঠিক আছে, ভালো থাকবে না?